খিলক্ষেত পশ্চিম থানা জামাত ইসলামী আয়োজিত আজকের এই রোকন সমাবেশে সম্মানিত প্রিয় ভাই সভাপতি হাসনাইন ভাই এবং সেক্রেটারি সহ মহানগরীর সম্মানিত অন্যতম নায়ক ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা ভাই এবং প্রান্তীয় রোকন ভাইয়া, বাংলাদেশে যে অবিস্মরণীয় অভূতপূর্ব বিপ্লব সংগঠিত হয়েছে গত ৩৬শে জুলাই, যার ১ বছর পার হয়েছে, এই বিপ্লব নিয়ে এখনো পৃথিবীর দেশে দেশে গবেষণা হচ্ছে যে এত বড় ফ্যাসিস্ট যেটা সারা দুনিয়ার চিন্তা, এর ভিত্তি অনেক গভীর। কিন্তু অন্যতম একটা ব্রাহ্মণ্যবাদী দেশ, যার অন্যতম বা মূল শেল্টার, তার সর্বশক্তি দিয়ে এটাকে তার ক্রীড়ানক হিসাবে, তার দাস হিসাবে বাংলাদেশের মানুষকে শাস্তি দেওয়া, যেভাবে নানাভাবে তাকে সহযোগিতা করেছে। সরাসরি তাদের গোয়েন্দা সংস্থার লোক, তাদের নানা নামে বেনামে তাদের দেশের লোক এখানে বিভিন্ন বাহিনীতে ঢুকে পড়ে, বিভিন্নভাবে বাংলাদেশকে কবজা করার জন্য পদানত করে রাখা। শুধু পৃথিবীর ইতিহাসে এর দ্বিতীয় নজির আর পাওয়া যাবে না। দ্বিতীয় নজির হতে পারে মোসাদ এবং ইসরায়েল, কিন্তু এরাও আশপাশের কোনো দেশের উপর এতটা স্বাধীন দেশের উপর এতটা নিয়ন্ত্রণের সাথে নিয়ে করতে পারে, সেই দলকে আন্ডারমাইন করে সেই দলের বিরুদ্ধে জঙ্গি মৌলবাদ এবং তথাকথিত আওয়ামী ন্যারেটিভে কথা বলে কেউ যদি দেশের জনগণের আস্থা অর্জন করতে চান, এটা কখনোই অর্জন হওয়া সম্ভব নয়। এই জন্য আমরা জনগণকে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। জামাত ইসলামী আমরা গত 16 বছর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, ঠিক কিনা? আমরা জিরো টলারেন্সে ছিলাম ওই সরকার। জামাতকে মারা কোনো রাষ্ট্রের আইনে কোনো অপরাধ ছিল না, বরং ছিল পুরস্কার পাওয়ার ব্যবস্থা। কোন অফিসার পুলিশ যদি তার রাষ্ট্রের লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে জামাতকে মারত, সে কখনো শাস্তির মুখোমুখি হতো না, কারণ তাকে পুরস্কার, বিরিয়ানি খাওয়ানো হতো, প্রমোশন দেওয়া হতো, ইনক্রিমেন্ট দেওয়া হতো। এরকম একটা দেশের সবচেয়ে সুশৃঙ্খল, আমানতদার, দেশপ্রেমিক, মানব কল্যাণে ব্রত একটা দলের উপরে একটা দেশের অবৈধ সরকার যেভাবে নির্যাতন চালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। তারপর আমরা সবর করেছি, আইন হাতে তুলে নেই, অস্ত্র হাতে তুলে নেই, খুনের বদলা আমরা খুনের সিদ্ধান্ত নেইনি। আমরা শৃঙ্খলার সহিত, ধৈর্যের সহিত কাজ করেছি বলি আজকে দেশের জনগণের আস্থা আমরা অর্জন করতে পেরেছি। আজকে আমাদের ভয়ে গরু হারাম হয়ে গেছে, কারণ জরিপে যা আসতেছে, প্রথম যা আসছিল ব্যবধান, এখন ব্যবধান আরো কম। এটা কোন জরিপ? যে জরিপের লক্ষ্যই হলো জামাত কম এটা দেখানো, মানুষের সামনে মানে প্রভাবিত করার জরিপ। তারপরও কত কমাবে? ধরেন আমরা 4 পেয়ে যাচ্ছি, হাফ দিল 3.5 কমাইয়া, তাতেও দেখা যায় যে 1-1.5 ব্যবধান। এইটাই যদি এই ব্যবধান তাদের হিসাব অনুযায়ী হয়, 5 মাস পরে ব্যবধানটা কি হবে? সম্পূর্ণ উল্টা চিত্র হয়ে যাবে না? এর মধ্যে নিঃসন্দেহে বড় বড় পাথর মারার ঘটনা ঘটবে, চাঁদাবাজির ঘটনা ঘটবে, ঘটবে না? এক চাঁদাবাজির ঘটনাই তো কেল্লা পথে হয়ে গেছে, এক পাথর মারার ঘটনাই তো জাতি বুঝে ফেলছে যে তারা কি করতে পারে, ঠিক না? এরপরে যে আবার পাথর নিয়ে জমায় রাখছে সব, যে জাফলঙ্গের পাথর, এটা ভোটের সময় মারবে আমাদের উপরে, তাই না? এই জন্য মানুষ ভয় পাইতেছে যে না, এই পাথর বাহিনী আর দেওয়া যাবে। এখন তাইলে কি করতে হবে? এখন জামাতের দায়িত্ব কিন্তু আবার বেশি বেড়ে গেছে। সেটা কি? সেটা হলো জনগণকে এই এদের চরিত্র উন্মোচন করতে হবে জনগণের সামনে, জামাতের পজিটিভ কর্মসূচি তুলে ধরতে হবে। জামাত 54 বছরে কি করেছে? অর্থনৈতিক সুদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা, যার প্রভাব প্রত্যেকটা সুদী ব্যাংকেও পড়েছে। এটা জামাতের সবচেয়ে বড় সফলতা। আজকে বাংলাদেশের প্রত্যেকটা সুদী ব্যাংক একটা ইসলামিক ব্রাঞ্চ করতে বাধ্য হয়েছে, কারণ মানুষ শুধু সুদী ব্যাংকে যেতে চায় না,
মানুষের রুচি পাল্টাই দিয়েছে কে? ইসলাম, জামাত ইসলামী। 2 নম্বর হলো হিন্দুস্তানি পার্টি যে বাংলাদেশকে সঠিক নেতৃত্বের হাতে আমাদেরকে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আর যদি একবার হেরে যায় হতাশ হয়ে সব পালায় ফেলে চলে যাবে। বাংলাদেশে আর ওই এটা বুঝে ফেলবে যে এখানে চাঁদাবাজির রাজনীতি চলবে। এবার যে কোনো মূল্যদেরকে হারিয়ে দিতে হবে। তাহলে বাংলাদেশে চাঁদাবাজির রাজনীতি কিয়ামত পর্যন্ত দাফন হয়ে যাবে। হয় রাজনীতি করলে সোজা হয়ে করবে, আমরা হাল চাষ করবো, ঠিক না? রাজনীতি কোনো ব্যবসার মাধ্যম হতে পারে না, রাজনীতি কোনো দুর্নীতির মাধ্যম হতে পারে না। দুর্নীতি করবার জন্য রাজনীতি করার কোনো দরকার নেই। রাজনীতি করতে হলে বাপের পকেটের টাকা খরচ করার সাহস থাকতে হবে। রাজনীতি করতে হলে মানবতার জীবনযাপন করার সাহস থাকতে হবে। রাজনীতি করবেন আর বড় বড় হোটেলে খাবেন, সকালের নাস্তা যাবে 5 স্টার থেকে, দুপুরে যাবে 7 স্টার থেকে। কার পয়সা পাইছে? কোথা থেকে পান? কয় টাকা আয় করেন? এমপির বেতন কয় টাকা? এই চাঁদাবাজির টাকা দিয়ে ভালো ভালো খাইয়া কোনো লাভ হবে না। ডাইল আর আলু ভর্তা খাইলেও স্বাস্থ্য ভালো থাকে, ঠিক না? চাঁদাবাজির টাকা দিয়ে একবার খাওয়ার পরে যে পরিমাণ রোগ হবে, ডাইল আর আলু ভর্তা দিয়ে খাইলে সে পরিমাণ রোগ আরো ভালো হবে, ঠিক আছে কিনা? এই জন্য এই চাঁদাবাজিদেরকে হটানোর জন্য জামাতের রুকনদেরকে এখন ফেসবুক মুখী না হইয়া আর আড্ডাবাজ মুখী না হইয়া খালি জনগণের সাথে ঘরে ঘরে যান, ঘরে বাইরে চায়ের হোটেলে আড্ডায় হাঁটতে বসতে চলতে ফিরতে একটাই ভাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। তাহলে কার দরকার পড়েন? শফিকুর রহমান দিতে হবে, নরেন্দ্র করতে হবে। নাম করে বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের বিজয়ের জন্য একটা দলের বিজয়ের জন্য যে কয়টা বড় বড় জিনিস লাগে আর প্রত্যেকটা এখন এক লিস্ট। একজন করে দলের নেতাকে সাধারণত হাঁচি কাশি হইলে চলে যায় সিঙ্গাপুরে, বউ নিয়া মেয়ে নিয়া ছেলের বোনে, তাই না? তার হাঁচি হয়েছে কাশি হয়েছে, তাহলে কি হলো? যক্ত হইল কিনা? ফ্রেশ করে দিন যাইতে হবে কোথায়? সিঙ্গাপুর। আর আমার নেতার পুরো হার্টই ব্লক হয়ে গেছে, সার্জারি করতে হবে। তার আত্মীয় স্বজন বলছে, তার মেয়েরা বলছে, তার পরিবার বলছে, তার স্বজনরা বলছে, তার দলের লোকেরা বলছে। ওনার নিজের আল্লাহর মধ্যে সামর্থ্য আছে, ওই চাইলে সিঙ্গাপুর যেতে পারতেন, ফ্যামিলির সামর্থ্য আছে। আর ফ্যামিলির সামর্থ্য না থাকলে তিনি যে দলের নেতা, সেই দলের সামর্থ্য আছে না? আপনাদের বলেছি আপনি যান, আমরা খরচ বহন করবো। তিনি বলেছেন আমার আল্লাহ যেমন বাংলাদেশে আছেন তেমনি তিনি সিঙ্গাপুরে আছেন। মৃত্যু যদি হয় আমার মৃত্যু সিঙ্গাপুরে হইতে পারে, আমার মৃত্যু বাংলাদেশে হইতে পারে। আমি বাংলাদেশে মরলেই আমাকে সার্থক মনে করে। আমার দেশের চিকিৎসকদের উপর আমার আস্থা আছে। কত বড় দেশপ্রেমী। রাত 3টায় 4টায় তাহাজ্জুদের নামাজে উঠলে হঠাৎ যদি খবর পান কোথাও যে সেই খাগড়াছড়িতে কোনো দুর্ঘটনা ঘটছে, সাথে সাথে রাত্রে ফোন করে সংশ্লিষ্ট সংগঠনকে বলেন, ভাই আমি আসতেছি, না তোমরা যাও ওখানে সহযোগিতা করো। রাত জেগে জাতিকে পাহারাদারি ভূমিকা পালন করেন নিকট অতীতে বাংলাদেশে এমন কোন নেতার নাম শুনেছেন? সুতরাং নেতা হিসাবে একটা কাজের সহযোগী বোন থেকে শুরু করে রাস্তার একজন সুইপার থেকে শুরু করে একজন জাদুদার থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ শিল্পপতি পর্যন্ত যার বক্তৃতা শুনে, যার কথা বিশ্বাস করে, যাকে শ্রদ্ধা করে এমন একজন নেতা বাংলাদেশে অদ্বিতীয় আর কেউ আছে? সুতরাং স্বাভাবিক কারণে যখন বক্তব্য দেওয়া শুরু করবেন, দলে দলের লোকেরা দাঁড়িয়ে পাল্লা জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক না? তো পিয়ার সিস্টেম, যেখানে ভোট হোক সেটা কাউন্ট হবে, তাই না? এবার যদি আমরা সিট পাবো, সুতরাং পাইকারি দরে যারে যেখানে পান জামাত ইসলামের ভোটার বানান। কিন্তু এই আসনের গুলো ভোটার লিস্ট নিয়ে করবেন, তাই এই আসনে কারা ভোটার এবং কে জামাতকে ভোট দিবে এটা বুঝতে পারবেন, বুঝছেন কিনা? লোকাল গুলোকে আইডেন্টিফাই করে নেবেন, একটু দাগ করে নেবেন। তিনটাই তো মেইন জিনিস। জামাত ভাইরা আমাদের প্রতিদ্বন্দ্বী একটা, আর হলো ফ্লোটিং। আমাদের কাজ হলো ফ্লোটিং ভোটার। জামাতের তো আর বোঝানো দরকার নাই, আপনাদের বোঝানোর দরকার আছে দাঁড়িয়ে পারলে ভোট দিবেন, আমরা বারবার বোঝানোর দরকারটা কেন? সুতরাং আপনার জামাতের লোক তো পারলে সাথে নিবেন, কাজ করবেন, ঠিক না? সাথে নিয়ে মুজাহিদ বানাবেন। আর ওই যে একটা আছে, এদের বোঝাই লাভ হইব না, মানে এই তো সন্ধ্যাবাজি ছাড়বো না, ছাড়বো নি, তাহলে ওরে বাদ দেন। তাইলে থাকলো কারা? ফ্লোটিং ভোটার যারা আছে, যারা কোনো দল করে না, এদেরকে আমাদেরকে দাওয়াত দিতে হবে এবং এদের সংখ্যাটা যত বেশি আমরা আনতে পারবো আমরা তত বেশি সফল হবো। আপনাদের কাম কমাই দিলাম, ঠিক আছে কিনা? চান্দাবাজদের কাছে যায় না, আপাতত রাজনীতিতে কোনো কাম হবে না। এই এখন মদ খাইলে যেমন মানুষ মাথা হয়ে ওই মাথারে আছে, কেমন ক্ষমতায় আসবার চান্দাবাজি বাড়ান, এরে বুঝে টুঝে লাভ হবে না। আপনার চান্দাবাজদের বাদ দেন আর জামাত ইসলামকেও বাদ দেন। জামাত ইসলাম তো আছেই,
তাইলে বাকি যারা থাকলো এদেরকে বুঝে টুঝে কাম কমাই দিলাম আমাদের, 2 পার্টি লাগবে না। তৃতীয় পার্টি সেটা যারা মূল ভোটের সিদ্ধান্তকারী শক্তি, এদেরকে দিয়ে বোঝান যে ভাই একটা বার সব তো দেখলেন, একবার জামাত যদি দেখা শেষ করে দেন, তারপর যা খুশি তাই করে, ঠিক না? জামাত যদি ভোট নিয়ে অন্যদের মতো করে, এরপরে আমরা জামাতের ভোট আর আমরা চাইবো না, আমরা অন্তত আর চাইবো না, আমরা যারা খুশি তারা দিব, ঠিক না? এই কথাটা একবার জামাতরে দেখেন, এই কথাটা বোঝান মানুষকে, দুর্নীতি মুক্ত দেশ পাওয়ার জন্য, ইনসাফ পাওয়ার জন্য একবার জামাতরে সংক্ষেপে বুঝে যে ভাই দুর্নীতি মুক্ত আর ইনসাফ পাওয়ার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য একটা বার জামাত, ঠিক আছে কিনা? এই জিনিসটা ভালো করে বোঝান। এইগুলো মোটামুটি কথা। এরপরে 2টা